নিম্নচাপে উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া, পটুয়াখালীতে ট্রলার ডুবি, নিখোঁজ ৬ জেলে। বান্দরবানের পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন। অজ্ঞাত আসামিদের নামে মামলা। রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় এআই ব্যবহারে বৃষ্টির বেশি সীমাবদ্ধতা, ৬ মাসের মধ্যে আসছে কার্যকর প্রকল্প, বলছে ডিএমপি। রাজধানীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে ১০ বছরে খরচ ১,০০০ কোটি টাকার বেশি, ফলাফল প্রায় শূন্য। আধুনিক প্রযুক্তি ছাড়া মিলবে না সুফল। যে ইনসেক্টিসাইড আনা হয় সেই ইনসেক্টিসাইডের ফর্মুলেশন নিয়ে যথেষ্ট সমস্যা আছে। যেই ডোজে মশা মারা যাওয়ার কথা, আমি তার চেয়ে কম ডোজ দিই এবং তার চেয়ে যদি ওভার ডোজ দিই তাহলে দুইটাই আমার জন্য ক্ষতিকর। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি মেহেরিন অ্যানি। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর ও নদ নদী, উপকূলীয় এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় কক্সবাজারে সতর্কতা সংকেত বহাল রয়েছে। এদিকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের অনেক নিচু এলাকা, রয়েছে পাহাড় ধসের শঙ্কাও। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত আছেন মোহাম্মদ মোর্শেদ ও চট্টগ্রাম থেকে যুক্ত আছেন ফয়সাল করিম। শুরুতে চলে যাব কক্সবাজারে মোর্শেদের কাছে। মোর্শেদ, এখন জলাবদ্ধতা কেমন দেখছেন আর সতর্কতা সংকেত নিয়ে কি বলছে প্রশাসন? এ নিয়ে কক্সবাজারে গতকাল মধ্যরাত থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। সকাল থেকে আমরা গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখলেও ভারী বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি। কক্সবাজারের শহরে আজ আমরা সূর্যের দেখা মিলেছি, অর্থাৎ মেঘের আনাগোনা খুবই কম দেখা যাচ্ছে কক্সবাজার সৈকতের। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকত বেশ উত্তাল রয়েছে এবং ৩ নম্বর সতর্কতার সংকেত বহাল রাখতে বলা হয়েছে। পাশাপাশি যে বিষয়টি বলা হচ্ছে পাহাড় ধসের, গতকাল আরও একজনের মৃত্যু হলেও কক্সবাজারের পেকুয়া উপজেলায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় রোহিঙ্গা ৮ এবং স্থানীয় ১ এবং পেকুয়াতে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে কক্সবাজারে পাহাড় ধসে ১০ জনের প্রাণহানি হয়েছে। তবে আজকে সকাল থেকে কক্সবাজারে কোনো পাহাড় ধসের ঘটনা ঘটেনি, যেহেতু কক্সবাজারে আজ সকাল থেকে কোনো ভারী বৃষ্টি নেই এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার শহরের আকাশ আজকে অনেকটা পরিষ্কার রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস থেকে বৃষ্টির পূর্বাভাস আরও কয়েকদিন পর্যন্ত রয়েছে এবং ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে এবং উপকূলের যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে, কক্সবাজারের যে মাছ ধরার ট্রলারগুলো, সেগুলো আর কয়েকদিন আগে থেকে উপকূলের কাছাকাছি এসেছে সেটি আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্রে কোনো মাছ ধরার ট্রলার আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। অন্যদিকে যে টেকনাফ এবং কক্সবাজারের যে নিম্নাঞ্চলগুলোতে পানি প্লাবিত হয়েছিল সেখান থেকে পানি সরে যাচ্ছে। আমরা সকাল থেকে সেই খবর নিয়েছি, নিম্নাঞ্চলগুলোতে পানি নামতে শুরু করেছে ইতিমধ্যে। সেক্ষেত্রে কক্সবাজার শহরে আজকে কোনো জলবদ্ধতা আমরা দেখিনি এবং কক্সবাজার সমুদ্র খুবই উত্তাল রয়েছে। সমুদ্রের সৌন্দর্য দেখতে কক্সবাজারের সকাল থেকে কিছু কিছু পর্যটকরা ছুটে আসছেন। অন্যদিকে সমুদ্রে লাল পতাকা টাঙানো হয়েছে, লাইফ গার্ডরা লাল পতাকা টাঙানোর মাধ্যমে পর্যটকদের বোঝানোর চেষ্টা করছেন সমুদ্রে নামা এখনও পর্যন্ত যেহেতু ঝুঁকিপূর্ণ, সেহেতু লাইফ গার্ডরা নানাভাবে নির্দেশনা দিচ্ছেন। আমরা জানি যে কক্সবাজারে গতকাল ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে এবং জেলা প্রশাসন থেকে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং গতকাল দুর্যোগ মোকাবেলায় একটি প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন থেকে। সেখানে আমরা জানতে পেরেছি সব ধরনের তারা প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে যে নিম্নাঞ্চলের এলাকার মানুষগুলো রয়েছে সেগুলোকে সাইক্লোন শেল্টার বা তাদেরকে নানাভাবে সতর্ক করার জন্য নানা ধরনের প্রস্তুতি নিয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। তবে আজকে সকাল থেকে কক্সবাজারে কোনো ধরনের ভারী বৃষ্টি হয়নি। সেই বৃষ্টি গতকাল থেকে বৃষ্টি থেমেছে আমরা এমনটি জানতে পেরেছি। এখনও পর্যন্ত কক্সবাজারে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস থেকে আরও কয়েকদিন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানতে এবার চলে যাব চট্টগ্রামের ফয়সালের কাছে। ফয়সাল, নগরের কোথাও কোথাও কি জলাবদ্ধতা রয়েছে কিনা, এখন আর পাহাড় ধসের আশঙ্কা রয়েছে কিনা জানাবেন।
মানে রবিবার রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে চট্টগ্রাম নগরীতে সেটি আসলে থামার কোনো লক্ষণ নেই। আমরা দেখছি যে বৃষ্টি কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে সময়ের সাথে সাথে। আজকে ভোর থেকেও কিন্তু আমরা দেখছি ভারী বৃষ্টি হচ্ছে বলা চলে। এবং আমরা আছি চট্টগ্রামের একটি নিচু এলাকা কাতালগঞ্জ এলাকায়, যেখানে আমরা দেখছি যে আসলে গতকাল রাত পর্যন্ত আসলে এই পরিমাণ পানি এখানে ছিল না। তবে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে এবং আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে 286 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা গত 24 ঘন্টায়, যার মধ্যে অধিকাংশ বৃষ্টি অবশ্য হয়েছে গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত 206 মিলিমিটার। এবং এখন কিন্তু আমরা দেখছি যে বাকি বৃষ্টিগুলো যুক্ত হয়েছে, সে বৃষ্টি যুক্ত হওয়ার কারণে আমরা দেখছি যে আসলে এই নিচু এলাকাটির তলিয়ে গেছে, অর্থাৎ এখানে কোথাও গোড়ালি পানি, কোথাও হাঁটু পানি এবং কিছু কিছু ক্ষেত্রে কোমর পানিও দেখা যাচ্ছে। যে কারণে আসলে এই যে এমন একটি সময়ে পানিটি উঠেছে, যে কারণে এখানে যারা বসবাস করেন এই এলাকায় তারা তাদের যে নিয়মিত কাজ, নিয়মিত যেই অফিস আদালত স্কুল কলেজ, সেই কাজে যেতে আমরা দেখছি যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতি বছরই আসলে বর্ষা এলে এইসব এলাকায় মানুষজন এতটাই দুর্ভোগ নিয়ে চলাচল করেন যে আসলে তাদের বাসার নিচতলা যেমন ডুবে যায়, তেমনি তাদের বাসা থেকে বের হওয়ার যেই আয়োজন সেটি কিন্তু ব্যাঘাত ঘটে। এবং আমরা আজকে দেখছি যে আসলে আবারও এই বর্ষার সময়ে এই এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। পাশাপাশি চট্টগ্রামের আরও অনেক নিচু এলাকা আছে, চকবাজার, আগ্রাবাদ, হালিশহর সহ বেশ অনেক নিচু এলাকা কিন্তু তলিয়ে গেছে। তবে এই যে বৃষ্টিপাতের যে পরিমাণ, সে অনুপাতে আসলে এইবার চট্টগ্রামে জলাবদ্ধতার যে মাত্রা বা পরিমাণ সেটা কিছুটা কম বলা চলে, যেহেতু নালাগুলোতে পরিচ্ছন্নতার কাজ হয়েছে, অনেকগুলো খালের কাজ শেষ হয়েছে, সেই হিসেবে আসলে কিছুটা কম। তবে দুর্ভোগ কিন্তু রয়েছে। আমরা দেখছি যে কাতালগঞ্জ এলাকার মতো যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু মানুষ দুর্ভোগ নিয়ে চলাচল করছে। এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে আসলে আজকে সারাদিনই এমন বৃষ্টি থাকবে, তবে বিকেলের দিকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। যদিও আবহাওয়া অফিস জানিয়েছে যে সমুদ্রে যে সতর্কতা সংকেত রয়েছে, সেই সতর্কতার কারণে আজকে সারাদিন যেমন বৃষ্টি হবে, আগামী কয়েকদিনও তারা বৃষ্টির শঙ্কার কথা বলেছেন। এবং চট্টগ্রামে এই অবস্থায় আসলে পাহাড় ধসের ঝুঁকি থাকে। এখনও পর্যন্ত আমরা দেখেছি পাহাড় ধস মানুষ যাতে ক্ষয়ক্ষতির মধ্যে না পড়ে, মৃত্যু ঝুঁকিতে না পড়ে, সেজন্য জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই মাইকিং শুরু হয়েছে এবং অনেক এলাকা থেকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে অনেক এলাকায় কিন্তু এখনও আমরা দেখছি যে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দারা রয়ে গেছে এবং সেটি আসলে ঝুঁকি রয়ে যাচ্ছে। এবং চট্টগ্রামের সিটি কর্পোরেশনের থেকে জানানো হয়েছে যে আসলে এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতকে ঘিরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খাল নালা পরিষ্কারের যে পরিচ্ছন্নতার যে কার্যক্রম সেটি চলমান থাকবে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে অব্যাহত ভারী বৃষ্টিতে আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এর আগে টানা বৃষ্টিতে জেলায় আটকে পড়ে 1.5 শতাধিক পর্যটক। থানচি উপজেলার সাঙ্গু নদীর উজানে হঠাৎ পানির প্রবাহ বেড়ে যাওয়ায় তিন্দু, রেমাক্রি ও নাফাকুম এলাকায় তারা আটকে পড়েছেন। তবে পর্যটক আটকে থাকার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে প্রশাসন জানিয়েছে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ছড়া ও নদীগুলোতে পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা জানিয়েছেন নৌকাযোগে ভ্রমণের সময় একটি পর্যটকবাহী নৌকা স্রোতের কারণে দুর্ঘটনার শিকার হলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, কারণ আগে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছিল। এদিকে পটুয়াখালীতে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের তাণ্ডবে 11 জেলে সহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। 6 ঘন্টা উত্তাল সমুদ্রে ভেসে থাকার পর 5 জেলেকে অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আরও 6 জেলে। রাঙ্গাবালী উপজেলার মৌডুবি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। রবিবার রাতে বৈরী আবহাওয়ায় মাছ শিকারের সময় ট্রলারটি ডুবে যায় বলে নিশ্চিত করেন ভুক্তভোগীরা। উদ্ধার হওয়া জেলেরা জানায় শনিবার রাতে 11 জন জেলে নিয়ে মাছ ধরতে বঙ্গোপসাগরে যায় ট্রলারটি। ডুবে যাওয়া ট্রলার ও একটি বয়া ধরে প্রায় 6 ঘন্টা ভেসেছিলেন ওই 5 জেলে। পরে রাত 3টার দিকে একই এলাকার ইমাম শিকদারের একটি ট্রলার তাদের উদ্ধার করে। গলাচিপা উপজেলা প্রশাসন জানায় ট্রলার ডুবির খবর পাওয়ার পর রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান অব্যাহত রেখেছে।
রাজধানীর সাভারে এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৩ জন। রাতে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই সমাবেশ স্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি সাভার থানা ঘেরাও কর্মসূচিতে গিয়ে শেষ হয়। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, দুর্বৃত্তরা সমাবেশ লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকার পুলিশ সুপার শামীমা পারভিন জানান, এ ঘটনায় এনসিপি নেতারা অজ্ঞাত আসামিদের নামে মামলা করেছেন। আর পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রোগ্রাম শুরু হওয়ার শুরুতেই সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল। সেইখানে আমরা স্পষ্টভাবে প্রশাসনিক সহায়তায় সেইখানে এই বোমা হামলা করা হয়েছে। আমরা এখন সাভার মডেল থানার সামনে এসেছি, শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করব। বিস্ফোরক দ্রব্য আইনে আমাদের অলরেডি একটা মামলা রুজু হয়েছে সাভার থানাতে। অজ্ঞাতনামা আসামি, যেহেতু এজাহারটা ওনারাই দিয়েছেন, অজ্ঞাতনামা আসামি করে। আর যেটা বলছিলেন যে তদন্তের জন্য আমি ৩ সদস্যের একটা তদন্ত কমিটি করেছি। ডেঙ্গু নিয়ন্ত্রণের নামে গত ১০ বছরে প্রতি বছর ঢাকার 2 সিটি কর্পোরেশন খরচ হয়েছে ১,০০০ কোটি টাকার বেশি। এতে কোনো সুফল পাচ্ছে না নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, মশা নিয়ন্ত্রণে বরাদ্দের প্রায় পুরোটাই ব্যয় হচ্ছে কীটনাশক কেনা ও প্রয়োগে, অথচ এসব ওষুধের কোনোটি দিয়েই মশা মারা যায় না। জেনেটিক্যাল পরিবর্তন, মশা বন্ধ্যাত্বকরণ এবং উৎস ধ্বংস করার মতো আধুনিক পদ্ধতি ছাড়া মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। হাসান আল মাহমুদের প্রতিবেদন। জুলাই শুরু হতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ডেঙ্গু নিয়ন্ত্রণের নামে 2025-26 অর্থ বছরে ঢাকার 2 সিটি কর্পোরেশন ব্যয় করেছে প্রায় 250 কোটি টাকা। গেল 10 বছরে এ ব্যয় 1012 কোটি টাকা। এত অর্থ খরচের ফলাফল কি? 2019 সাল থেকে গেল 8 বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 7 লাখের বেশি মানুষ, আর মৃত্যু হয়েছে 3014 জনের। গেল 8 বছরের স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রতি বছর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে সংক্রমণ থাকে সর্বোচ্চ। বৃষ্টিপাত কমলেই কমে সংক্রমণ। প্রায় একই গ্রাফ দেখা যায় মৃত্যুর ক্ষেত্রেও। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার বিস্তার রোধে সিটি কর্পোরেশন যে পদক্ষেপ নিচ্ছে তা নিছকই লোক দেখানো ও ভাগ বাটোয়ারার। অর্থের অধিকাংশই ব্যয় হয় ঔষধ আমদানি ও স্প্রেতে, অথচ এর কোনোটি মশা নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপ নয়। আমরা দেখি যে তারা কি বলে ফগিং করে। তো আমরা বহুবার বলেছি ফগিং ইজ নট ইফেক্টিভ। যে ইনসেক্টিসাইড আনা হয় সেই ইনসেক্টিসাইডের ফর্মুলেশন নিয়ে যথেষ্ট সমস্যা আছে। যেই ডোজে মশা মারা যাওয়ার কথা, আমি তার চেয়ে কম ডোজ দিই এবং তার চেয়ে যদি ওভারডোজ দিই তাহলে দুইটাই আমার জন্য ক্ষতিকর। কীরকম ক্ষতিকর? যে 1 নাম্বার ক্ষতিকর হলো ইনসেক্টগুলা রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তা পরবর্তী বছরের কথা তো আমাকে চিন্তা করতে হবে, পরবর্তী বছরে ওই ওষুধ দিয়ে ওই মশাটা মারা যাবে না। চীন, ভিয়েতনাম, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে একসময় ডেঙ্গুর সংক্রমণ হলেও এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছে অনেক দেশ। বিশেষজ্ঞরা বলছেন, মশার উৎস ধ্বংস, বন্ধ্যাত্বকরণ, জেনেটিক পরিবর্তনের মাধ্যমে বংশবিস্তার রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। লিথাল জিন দিয়ে জেনেটিক কন্ট্রোল এবং একই সঙ্গে উলবাকিয়া দিয়ে জেনেটিক কন্ট্রোল, এসআইটি, স্টেরাইল ইনসেক্ট টেকনিকের কথা, এগুলা অনেকবার আমাদের আলোচনা এসেছে। পৃথিবীর অনেকগুলো দেশ অলরেডি এই প্রসেসে সাকসেসফুল হয়েছে। যেহেতু আমাদের সাকসেস রেকর্ড আছে, সেহেতু আমরা এই একটা প্রসেসে আমরা যেতে পারি। কিন্তু এটা আমি এখন চাইলেই আমি এখন করতে পারবো না। আমি যদি এখন শুরু করি, আমি হয়তো বা এটা 2-3 বছর পরে যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। কিন্তু এটা সরকারকে বিবেচনা করতে হবে, কারণ একটা নিয়ে মেথড আমার এখন সমস্যা হয়েছে, আমি এখনই হাই পাওয়ারের ওষুধ দিয়ে মশা মেরে ফেলতে হবে, এইটা কিন্তু আমার আইপিএম বলে না। গেল কয়েক মাসে ডেঙ্গু নিয়ে ব্যাপক আলোচনা হলেও সিটি কর্পোরেশন এবারও হাঁটছে পুরনো পদ্ধতিতে। তবে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে। আমরা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা এটাকে শেষ করার জন্য যে মেথডে কাজ হবে আমরা সেই মেথডে অ্যাপ্লাই করব। এটা যদি ওইরকম কোনো পদ্ধতি থেকে থাকে তাহলে আমরা দেখব, প্রপোজাল আসলে আমরা সেগুলো আবার বিশেষজ্ঞদের কাছে পাঠাই। তারা ওইগুলো সব দেখে টেকে আবার তারা সায়েন্টিফিক্যালি সব কিছু প্রুভ করার পরে আবার আমাদেরকে অ্যাপ্রুভ করে।
ডেঙ্গু সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। প্রায় ৩০০ কোটি টাকার বিদেশি প্রকল্প ব্যর্থ হওয়ার পর দেশীয় প্রযুক্তিতে শৃঙ্খলায় ফিরছে নগরীর ট্রাফিক ব্যবস্থা। যানবাহন ও চালকদের নিয়ন্ত্রণে ট্রাফিক সিগন্যালে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে অল্প বৃষ্টিতে বন্ধ হয়ে যাচ্ছে এই প্রযুক্তি। আছে আরও বৃষ্টির বেশি প্রতিবন্ধকতা। তাহলে কিভাবে আলোর মুখ দেখবে এই পাইলট প্রকল্প? নাকি আগের প্রকল্পগুলোর মতোই হারিয়ে এই ব্যবস্থাও? ট্রাফিক ব্যবস্থা নিয়ে 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি আজ। বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। একটি আলোর সংকেত আর থেমে গেল অবাধ্য ঢাকার যান্ত্রিকতা। অথচ এই যান্ত্রিকতা নিয়ন্ত্রণে গেল 2.5 দশকে প্রায় 300 কোটি টাকার 5টির বেশি বিদেশি প্রকল্প মুখ থুবড়ে পড়েছে নগরীতে। তবে এবার ট্রাফিক নিয়ন্ত্রণে সফলতা এসেছে। এখন প্রায় 90% আমরা সিগন্যালে অটো থামিয়ে যায়। সবাই ট্রাফিক আইনের প্রতি সবার শ্রদ্ধাশীল আগে ছিল না, এখন এআই থেকে আসার পরে সবার জন্যই ভালো হয়েছে। সুবিধা হয়েছে যে এর মাধ্যমে মানুষ একটা সিগন্যাল মানছে। মানুষ প্রশ্ন হলো কিভাবে কাজ করছে নিজ প্রযুক্তি, আর কিভাবেই বা আইনের আওতায় আসছে ট্রাফিক অপরাধ। রাজধানীর সড়কে শৃঙ্খলা আনতে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে গেল বছর নগরের 22টি পয়েন্টে বসানো ডিজিটাল লাইটিং ব্যবস্থায় বর্তমান সরকারের উদ্যোগে ঢাকা মহানগর পুলিশ যুক্ত করেছে সিসিটিভি ইভেন্ট ম্যানেজমেন্ট ইন্টেলিজেন্স সার্ভার। আর ডিএমপির নিজস্ব ওয়েব সার্ভারের মাধ্যমেই নথিভুক্ত হচ্ছে ট্রাফিক অপরাধ। বিজয় সরণি ট্রাফিক সিগন্যালের যে সীমারেখাটিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, ঠিক একইভাবে ডিএমপির ট্রাফিক ইন্টেলিজেন্স সার্ভারে এখানে একটি অদৃশ্য সীমারেখা তৈরি করা আছে। ট্রাফিক সিগন্যালে যখন লাল বাতি, তখন এই সীমারেখাটি কোনো যানবাহন অতিক্রম করলে বা এই সীমারেখাটির উপরে দাঁড়িয়ে থাকলে সেটি অপরাধ হিসেবে শনাক্ত হয়। একইভাবে যখন সিগন্যালে সবুজ বাতি থাকে, তখন এই সীমারেখাটির আগে বা পরে কোনো যানবাহন দাঁড়িয়ে থাকলে সেটিও অপরাধ হিসেবে শনাক্ত হয়। একই সঙ্গে সংরক্ষণ হয় 25 সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ, যা ব্যবহার করে পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। একই প্রযুক্তি কাজ করছে সাইডলাইন ও জেব্রা ক্রসিংয়েও। এছাড়া বাম লেন বন্ধ, উল্টো দিকে আসা, সিগন্যাল ভাঙা সহ বেশ কয়েকটি প্রতিবন্ধকতা শনাক্ত করছে এই প্রযুক্তি। এতেই চালক ও যানবাহন আওতাভুক্ত হচ্ছে ট্রাফিক মামলার। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির পাশাপাশি নিজ দেশীয় এই ব্যবস্থায় সকল পক্ষের দীর্ঘদিনের সমন্বয়হীনতা দূর সফলতার পথ দেখিয়েছে। সমন্বয়ের যে একটা ঘাটতি ছিল, আমি বলবো এই ঘাটতিটা আমরা উপক্রম করতে পেরেছি। কারণ এখানে আমরা সিগন্যাল ডিজাইন করছি, দেশীয় প্রযুক্তিতে তৈরি করছি, আমরা প্রযুক্তিটা বসাচ্ছি। সিটি কর্পোরেশন প্রযুক্তি বসানোর আগে যে কাজগুলি করা, অর্থাৎ সিভিল ওয়ার্কস এবং ইলেকট্রিক্যাল যে কাজগুলি আছে তারা করছে, এবং একই সাথে পুলিশ সেটাকে সানন্দে গ্রহণ করেছে। ঢাকা মহানগরবাসী তারা আমরা যেই সিস্টেমটা চালু করেছি, এই সিস্টেমের প্রতি তারা তাদের সমর্থন দেখিয়েছে, এবং এই জন্য আমি বারবার বলি যে আমি এই মহানগরবাসীর প্রতি খুব কৃতজ্ঞ। কিছুটা সাফল্য আসলেও এই প্রযুক্তিতে আছে নানা প্রতিবন্ধকতা। প্রযুক্তির আওতাভুক্ত নেই পথচারী ও অটোরিকশা, এতে অর্জিত সফলতা প্রশ্নবিদ্ধ। এছাড়া হালকা বৃষ্টি, ইন্টারনেট জটিলতা, ইঁদুরের উৎপাতেও বন্ধ হয়ে যায় এই সিগন্যাল ব্যবস্থা। আছে প্রযুক্তিগত তথ্যের ঘাটতি সহ অন্তত 20 ধরনের প্রতিবন্ধকতা। যদিও ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, পাইলটের প্রকল্প মনিটরিং করে নির্ভুল ব্যবস্থার মধ্য দিয়ে আগামী 6 মাসেই বড় প্রজেক্ট তৈরি করা হবে। আগামী 6 মাসের মধ্যে আমরা আশা করছি আমাদের টোটাল প্রায় 60+ সেমি অটোমেটিক সিগন্যাল লেগে যাবে। আর এটা যদি হয় তাহলে আমাদের প্রত্যেকটা জাংশনে গড়ে আমরা 5টা করে ক্যামেরা প্রথম চিন্তা করছি। 2.5 দশকে ঢাকার ট্রাফিক সিগন্যাল আধুনিকায়নে বিশ্বব্যাংক, জাইকা এবং সরকারি অর্থায়নে অন্তত 300 কোটি টাকায় ব্যয় হলেও অব্যবস্থাপনার কারণেই অধিকাংশ অকার্যকর হয়ে পড়ে। সর্বশেষ বুয়েট ও ট্রাফিক বিভাগের 18 কোটি টাকা ব্যয়ে এই পাইলট প্রকল্প আসার আলো দেখাচ্ছে। রাজু আহমেদ, এখন, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় আল ফালা কল্যাণ সংগঠনের নেতা ও আল ফালা জামে মসজিদের ইমাম কাউসার হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহত জিসানের মা শিল্পী বেগম সোমবার ফতুল্লা থানায় এই মামলা করেন। মামলায় আরও 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 14 থেকে 15 জনকে আসামি করা হয়েছে।
বিস্তারিত ইমরান আলী সজীবের প্রতিবেদনে। ছিনতাইয়ের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নিহত যুবকের নাম জিসান। তিনি ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার ইউনুস মিয়ার ছেলে। গত শনিবার রাতে এই ঘটনা ঘটে। ঘটনার 2 দিন পর সোমবার দুপুরে নিহত জিসানের মা শিল্পী বেগম ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলায় আল ফালাহ কল্যাণ সংগঠনের নেতা ও আল ফালাহ জামে মসজিদের ইমাম কাউসার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 14 থেকে 15 জনকে আসামি করা হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় বৈদ্যুতিক খুঁটিতে বাঁধা 2 যুবককে একদল লোক লাঠি ও এসএস পাইপ দিয়ে পালাক্রমে মারধর করছে। আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন ঘটনাটি ভিডিও করছে। গুরুতর আহত অবস্থায় জিসানকে তার মা মুচিলাকা দিয়ে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মা ও পরিবারের সদস্যরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। হেরাই মিশু ডাকতে না, মিশুর ভিতরে 4-5 জন ধরে তুললে আমাদের দিয়ে দেয়, কিন্তু আমরা হাসপাতাল না নিয়ে যেতে সে মারা গেছে। আমি সুখে বেঁচে চাই, আমার পোলা বসে পোলা চাই, মৃত্যু চাই, আমি মৃত্যু চাই। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আল ফালাহ কল্যাণ সংগঠনের নেতা ও মসজিদের ইমাম কাউসার হোসেন। তিনি বলেন, সংগঠনটি সামাজিক কাজের সঙ্গে যুক্ত এবং জিসানকে আগে একাধিকবার সতর্ক করা হয়েছিল। ঘটনার দিন উত্তেজিত এলাকাবাসী তাকে মারধর করে এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এতে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। আমরা প্রশাসনের কাছে হস্তান্তর করতে চেয়েছিলাম, কিন্তু ওর মা এসে অনেকটা কাকুতি মিনতি করে অনেক কান্নাকাটি করে বলছে যে আমার ছেলের ব্যাপারে এমনি থানার মধ্যে অনেক মামলা আছে, তো ওইখানে দিয়েন না, তো আমাদের হাতে তুলে দেন। তো আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং তাদের সাথে সমন্বয় করে আমরা কাজগুলো করছিলাম। তো ওই দিনকার ঘটনাটার পিছনে আমরা কেউ জড়িত ছিলাম না। পুলিশ জানিয়েছে, মামলার ভিত্তিতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই মামলার যে এজাহার প্রাপ্তির পরে আমরা এই সংশ্লিষ্ট যে আসামি যে ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিও দেখে আমরা আসামি ধরার ক্ষেত্রে তৎপর আছি। তো এক্ষেত্রে খুব দ্রুত আমরা আসামিদেরকে গ্রেপ্তার করবো বলে আমরা আশা করি। কোনো অপরাধের অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে না নিয়ে অভিযুক্তকে পুলিশের হাতে সোপর্দ করার আহ্বান জানানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এতে করে মব ভায়োলেন্স কমে আসবে বলেও আশা করছেন তারা। ইমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ। বরিশাল নগর উন্নয়ন অধিদপ্তরের মাস্টার প্ল্যান বাস্তবায়ন কার্যকর হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। কাগজে কলমে পরিকল্পনা থাকলেও মাঠ পর্যায়ে তা মানা হচ্ছে না, এমনকি সিটি কর্পোরেশনের অনুমোদিত নকশাও উপেক্ষিত হচ্ছে। ফলে বাড়ছে জলাবদ্ধতা ও অপরিকল্পিত নগরায়ন। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ভয়াবহ নগর বিপর্যয়ের মুখে পড়তে পারে বরিশাল। মাহমুদুন নবীর তোলা ছবিতে ফিরদাস সোহাগের প্রতিবেদন। ঐতিহ্যবাহী 225 বছরের পুরনো জেলা বরিশাল। বলা হয় ধান নদী খাল এই তিনে বরিশাল। তবে বাস্তবতা এখন ভিন্ন। নদী থাকলেও খালের অস্তিত্ব অনেকটাই বিলীন। সবুজে ঘেরা শহরের জায়গায় এখন ইট পাথরের দালান আর অপরিকল্পিত নগর বিস্তারের চিত্র। বিভাগীয় শহর হওয়ার পর থেকেই এখানে জনসংখ্যা ও অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুত বৃদ্ধি পায়। গড়ে ওঠে শিল্প কারখানা, হাসপাতাল ও নানা প্রতিষ্ঠান। কমে যায় কৃষিজমি ও প্রাকৃতিক জলাধার। শুরু হয় অপরিকল্পিত নগরায়ন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে 2010 সালে নগর উন্নয়ন অধিদপ্তর প্রণয়ন করে মাস্টার প্ল্যান, যা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। মাস্টার প্ল্যানে অনেকগুলো বিষয় ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো ছিল তার মধ্যে একটি ছিল বাইপাস করা, আর একটি ছিল রূপাতলিতে ইন্ডাস্ট্রিয়াল জোন করা, আর খালের পাড়ে একটা সার্টেন জায়গায় ফাঁকা রেখে অবকাঠামো নির্মাণ করা, এবং প্রতিটি মহল্লায় একটা ব্রিদিং স্পেস করা। এবার আপনার কাছে আমার কোশ্চেন, আসলে তার কতটুকু বাস্তবায়ন হয়েছে আপনিই বলবেন। মাস্টার প্ল্যানের মূল লক্ষ্য ছিল সুপরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তোলা, যেখানে থাকবে আবাসন, সড়ক, বাজার, বাস স্ট্যান্ড, পানি সরবরাহ, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার সমন্বিত ব্যবস্থা। তবে পরিকল্পনার মেয়াদ 2020 সালে শেষ হলেও তা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। মাস্টার প্ল্যানের অভাবে আমরা বরিশাল নগরবাসী বর্তমানে যে সমস্যাগুলো ফেস করছে, বেশিরভাগই আসলে মাস্টার প্ল্যান না থাকা এবং মাস্টার প্ল্যান ফলো না করার কারণে।
মাস্টার প্ল্যানের অংশ হিসেবে বরিশাল নগর এলাকাকে 3 ভাগে ভাগ করা হয়েছিল: মূল শহর, বর্তমান নগর এলাকা এবং ভবিষ্যৎ নগর এলাকা। এছাড়া জলাধার সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। বাস্তবে বহু পুকুর ও জলাশয় ভরাট হয়ে গেছে। মাস্টার প্ল্যান অনুযায়ী পরিসংখ্যান ভিত্তিতে আমরা 10,000 পুকুরের অস্তিত্ব পেয়েছি। আজকে সেই সকল পুকুর ভরাট হতে হতে হাতে গোনা গুটি কয়েক পুকুর আছে এবং এই পুকুরগুলো না থাকার কারণে বরিশাল শহরে জলবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। মাস্টার প্ল্যানে প্রায় 3,300টি পুকুর সংরক্ষণের কথা বলা হলেও বাস্তবে অনেক জলাশয় রাতের আধারে ট্রাকে করে ভরাট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ সম্প্রতি গঠিত হয়েছে এবং বিষয়গুলো এখন তাদের আওতাধীন। তাদের আলাদা একটা অফিস হবে, আলাদা ডিপার্টমেন্ট হবে। তারা এই বরিশাল শহরের এই নগর সংক্রান্ত ভবন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, ভূমি ব্যবহার ছাড়পত্র, প্ল্যান পাস করে, এই সব বিষয়গুলো তারাই দেখবে। বরিশাল শহর মহাপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মাস্টার প্ল্যান বাস্তবায়নের গতি সন্তোষজনক নয়। এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কর্তৃপক্ষের অসচেতনতা এবং নগরবাসীর সীমিত সম্পৃক্ততা। খালপাড়ে কোনো স্থাপনা গড়ে তুলতে হলে একটি নির্দিষ্ট পরিমাণে জায়গা ছেড়ে দিয়ে তবেই স্থাপনা নির্মাণের কাজ শুরু করা যাবে, এমনটা কথা ছিল কিন্তু মাস্টার প্ল্যানের। বাস্তবতা কিন্তু একেবারেই উল্টো। আগামী প্রজন্মের জন্য বরিশালকে বাসযোগ্য করে গড়ে তুলতে হলে মাস্টার প্ল্যান অবশ্যই মেনে চলতে হবে, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীর তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। একের পর এক নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। হুমকির মুখে পড়েছে 4তলা একটি মাদ্রাসা ভবনও। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু তোলায় ভাঙন আরও ভয়াবহ রূপ নিয়েছে। বিস্তারিত আসাদ জামানের প্রতিবেদনে। 3 দফা নদী ভাঙনের ক্ষতবুকে নিয়েও 20 বছর আগে মানিকগঞ্জের দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নের ব্রাহ্মণদি গ্রামে নতুন করে জীবন শুরু করেছিলেন শান্তি বেগম। রোববার রাতে যমুনার আগ্রাসী স্রোতে আচমকা নদীগর্ভে চলে গেছে তার শেষ সম্বল বসত ভিটাটুকু। ভাঙা দিয়ে ছেলে নিয়ে যে আসলে মানে কোথায় যাবো, ঘরে একটা চাইলো নাই, ডাইলো নাই, মানে কি করবো, থাকার কোনো জায়গা নাই, হাতে একটা পয়সা পাচ্ছি। শুধু শান্তি বেগমই নন, বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ভাঙনে নদীতে বিলীন হয়েছে শতাধিক বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি। সর্বস্ব হারানোর শঙ্কায় অনেকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। কেউ কেউ খোলা আকাশের নিচে কিংবা স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আর আমরা কোথায় যাবো, এখন যাওয়ার জায়গা নাই। 2টা ঘর গেছে, এটা 28 টিনের, এখন 30 টিনের। এদিকে ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে চরকালিকাপুর শুকুরিয়া দাখিল মাদ্রাসা। যমুনা নদী থেকে মাত্র কয়েক ফুট দূরে থাকা 4তলা ভবনের সীমানা দেয়াল এরই মধ্যে বিলীন হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে নির্মিত 2টি ভবনও যে কোনো সময় নদীতে হারিয়ে যেতে পারে। মাদ্রাসার একটা কোণা থেকে একটা ওয়াশরুম পড়ে গেছে, আর এখানে আশেপাশে অনেকগুলো বাড়ি ছিল, সেগুলো নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এই মাদ্রাসা যদি নদীতে ভাঙ্গে যায় তাহলে আমাদের পড়াশোনা করার মতো কোনো জায়গা নাই। কিন্তু এখান থেকে পরে 5 কিলো দূরে একটা স্কুল আছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে জরুরি ভিত্তিতে ভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা নিতে সম্ভাব্যতা যাচাইয়ের পরিকল্পনাও রয়েছে। বালি দ্বারা আবৃত এই চরটা, সেখানে 1% মাটি নেই, সম্পূর্ণরূপে বালি। এখন 20 কিলোমিটার দৈর্ঘ্যেই মানুষ বসবাস করে। এখন 20 কিলোমিটার দৈর্ঘ্যে যদি মানুষের জীবনযাত্রার মান আমাদেরকে সুরক্ষা করতে হয়, অবশ্যই আমাদের ফিজিবিলিটি স্টাডি করতে হবে। ফিজিবিলিটি স্টাডি পূর্বক নদী ভাঙন রক্ষা করতে হবে। তার পরবর্তী যখন যদি মানুষ এখানে বসবাস করে, সেটা আরো বেশি টেকসই হবে। যমুনার অব্যাহত ভাঙনে প্রতিদিনই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। নদীর আগ্রাসন থামাতে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান এবং মানুষের জীবন জীবিকা রক্ষায় সংকট তৈরির আশঙ্কা রয়েছে। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ। চিরচেনা তেহরানকে চিরবিদায়ের পর ইরানের পবিত্র কোম শহরে রাখা হয়েছে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। তাকে ঘিরে জনসমুদ্রের রূপ নেয় শোকযাত্রা।
10 কিলোমিটারের এই পথ পাড়ি দিতে সময় লাগে অন্তত 12 ঘন্টা। সে সময় ইরানের পতাকা হাতে খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার স্লোগান দিতে থাকে জনতা। এই শোকযাত্রায় অংশ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ অনেক নেতারা, ছিলেন বিদেশি প্রতিনিধিরাও। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সেখানে আরও একবার জানাজা হওয়ার কথা রয়েছে খামেনির। পরের গন্তব্য ইরাকের নাজাফ ও কারবালা শহর। সবশেষ আগামী বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদে সমাহিত করা হবে আপসহীন নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। অবিশ্বাস, মতবিরোধ সহ নানা জটিলতায় বারবার ব্যাহত ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। একবার অস্থায়ী যুদ্ধবিরতি তো পরক্ষণে প্রাণঘাতী সংঘাত। মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতারের সহায়তায় দুপক্ষের মধ্যে একাধিক চুক্তি ও সাময়িক যুদ্ধবিরতির রূপরেখা তৈরি হলেও তা স্থায়ী রূপ পাচ্ছে না। এমনকি মুখোমুখি আলোচনায় বসতেও অনীহা দেখাচ্ছে ইরান। বিস্তারিত সুলতান আদিনার প্রতিবেদনে। সব যুদ্ধের ক্ষয়ক্ষতি শুধু মানবিক সংকট বা হতাহতের সংখ্যায় মাপা যায় না। তেমনি করে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নতুন এক বাস্তবতা তৈরি করেছে। ইরান যুদ্ধের ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে। জ্বালানির দাম বেড়েছে, রপ্তানি প্রক্রিয়া মারাত্মক ব্যাহত হয়েছে। উপসাগরীয় অঞ্চলে রাশিয়া চীনের জন্য নতুন কৌশলগত সুযোগ তৈরি হয়েছে। সরাসরি যুদ্ধে না জড়ালেও চীন তেহরানকে কৌশলগত সহায়তা দিয়ে বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন এনেছে। প্রশ্ন উঠেছে, এসব জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতির সমাধান কিসে? আদৌ সমাধান আছে কি? ইরান যাতে পারমাণবিক পরাশক্তি না হতে পারে এই উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সরাসরি দেশটির সঙ্গে যুদ্ধে জড়ায়। এতে ইরানি শাসন ব্যবস্থাকে ভাঙার মার্কিন উদ্দেশ্য চরিতার্থ না হলেও পুরো পশ্চিমা জোটকেই এক নতুন বাস্তবতার সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে তেহরান। শুধু যুক্তরাষ্ট্র নয়, সংঘাতের মূল্য দিতে হয়েছে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন সহযোগীদেরও। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধের কেন্দ্রে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী। এছাড়াও মতবিরোধের কেন্দ্রে রয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি, দেশটির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটকে থাকা ইরানি সম্পদ ছাড়ের মতো বিষয়গুলো। আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুদেশের বেশিরভাগ সমস্যাগুলো এখনও অমীমাংসিত। কিছু কিছু ছাড় দিয়ে তারা কেবল একটি অস্থায়ী সমঝোতায় পৌঁছেছে। এই সংকটের পরবর্তী অধ্যায় ভবিষ্যতে আরও কঠিন হওয়ার আশঙ্কা রয়েছে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের স্পষ্ট দাবি, অর্থনৈতিক সুবিধা পেতে হলে ইরানকে কেবল পরমাণু কার্যক্রম সীমিত করলেই চলবে না, তাদের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি এবং মধ্যপ্রাচ্যের মিলিশিয়া গোষ্ঠীগুলোকে সমর্থনের নীতিও পরিবর্তন করতে হবে। পাশাপাশি ইরান হরমুজে নিজেদের নিয়ন্ত্রণ ও টোল আদায়ের বিষয়ে অনড়, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও গ্রহণযোগ্য নয়। শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা নিয়েও রয়েছে মতপার্থক্য। স্থায়ী বা চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে দুপক্ষকেই অনেক বেশি কৌশলগত ছাড় দিতে হবে। সেক্ষেত্রে নিজেদের তুরুপের তাস হরমুজ নিয়ে সবসময়ই দর কষাকষিতে এগিয়ে থাকবে ইরান। পাশাপাশি গত কয়েক দশক ইরান নিজেদের পারমাণবিক স্থাপনা ছাড়াও অন্যান্য ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এমনভাবে সুরক্ষিত করেছে, তাতে একাধিক পারমাণবিক হামলা চালিয়েও দেশটির মূল শক্তিমত্তা সম্পূর্ণ নিষ্ক্রিয় করা অত্যন্ত কঠিন। দেশটির বেশিরভাগ সামরিক অবকাঠামো জারদোস পর্বতশ্রেণীর অত্যন্ত গভীরে টানেল নেটওয়ার্কে ছড়িয়ে দেয়া হয়েছে। পাশাপাশি তাদের রয়েছে গভীর প্রযুক্তিগত জ্ঞান এবং ভূরাজনৈতিক বিকল্প শক্তি। বিপরীতে যুদ্ধের শুরুতেই নিজেদের হতাহত এবং যুদ্ধের অকল্পনীয় ব্যয়ের দিক মেনে নিতে প্রস্তুত ছিল না যুক্তরাষ্ট্র ইসরায়েল। বিপরীতে ইরান দেখিয়ে দিয়েছে ক্ষয়ক্ষতি মেনে নিতে তারা প্রস্তুত। হাজার হাজার বেসামরিক হতাহত, কয়েক ডজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু তাদের সংকল্প ভাঙতে পারেনি। এমনকি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক গণমাধ্যম নেটওয়ার্কের তৈরি মনস্তাত্ত্বিক চাপ সাময়িকভাবে অস্থিতিশীল করলেও ইরানের প্রতিরোধের মনোবল ভাঙতে পারেনি। এই যুদ্ধ উদাহরণ তৈরি করেছে, যুদ্ধ শুরু করার চেয়ে তা থেকে বেরিয়ে আসা বেশি কঠিন, বিশেষ করে যখন তার মূল উদ্দেশ্যগুলো অনর্জিত থেকে যায়।
পিছু হটা বা আপোষের চড়া মূল্য রয়েছে এরকম আলোচনাকে জনগণ রাজনৈতিক বিরোধীরা দুর্বলতা হিসেবেই দেখে। যুক্তরাষ্ট্র দেখিয়েছে যুদ্ধে উত্তেজনা বৃদ্ধি পেলেও তা যদি খুব বেশি ব্যয়বহুল হয় তবে তারা পিছু হটতে বাধ্য। এমন প্রেক্ষাপটে সংগ্রাম থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন একটি কূটনীতি এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ, কেননা এর মধ্যে প্রমাণ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে দমনে ব্যর্থ হয়েছে, কিন্তু দেশটি এখনও দীর্ঘস্থায়ী যুদ্ধ এড়িয়ে নিজ অবস্থানে অটল। সুলতানা দিনা, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কি আগের মতো আছে নাকি চির ধরেছে? বিশেষ করে ইরানের সাথে সম্ভাব্য চুক্তি ও লেবানন যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে যখন টানাপোড়েন চরমে, তখন কেউ কেউ জল্পনা করছেন ওয়াশিংটন তেল আবিব সম্পর্ক আর আগের অবস্থায় নেই। শুধু তাই নয়, মার্কিন প্রশাসনেরও বিরাগ ভাজন হয়েছে ইসরায়েল। তবে কি নিজ স্বার্থে ইসরায়েলকে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র? যদিও নেতানিয়াহুর দাবি ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক আগের মতোই অটুট রয়েছে। বাকিটা জানাচ্ছেন পেনুকা সুলতানা। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র, অথচ তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে সম্প্রতি তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল ইস্যুতে ওয়াশিংটনের নীতি পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিচ্ছেন, এমনটাও বলছেন অনেকে। শুধু তাই নয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও রয়েছেন চরম রাজনৈতিক সংকটে। তার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ, আর তা প্রমাণ হলে রয়েছে কারাবাসের ঝুঁকি। আবার চলতি বছর শেষে সাধারণ নির্বাচনেও নেতানিয়াহু হেরে যাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ক্ষমতায় টিকে থাকতে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান চালিয়ে যেতে চান নেতানিয়াহু, কেননা ইসরায়েলি জনগণের একটা বড় অংশ যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। বিপরীতে ওয়াশিংটন ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চায়, যেখানে লেবানন যুদ্ধ বন্ধ করাকে শর্ত হিসেবে দেখছে তেহরান। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক জরিপ বলছে ক্রমশ ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে মার্কিন জনমত। এমনকি ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বা মাগা আন্দোলনের মধ্যেও সংশয় দেখা দিয়েছে। ট্রাম্পের এক সময়কার মিত্র মার্জরি টেইলর গ্রিন এবং সাবেক ফক্স টিভি উপস্থাপক টাকার কার্লসন দুজনে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের তীব্র সমালোচনা করছেন। তাদের অভিযোগ, ইসরায়েল ট্রাম্পকে ইরান আক্রমণে প্ররোচিত করেছে এবং লেবাননের বিরুদ্ধে আরেকটি যুদ্ধের অজুহাতের ক্ষেত্র বানাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, প্রতিরক্ষা, প্রযুক্তি, কূটনৈতিক মর্যাদা সবকিছুর জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। অর্থাৎ তেল আবিবের অস্তিত্ব টিকে আছে ওয়াশিংটনের বদৌলতে। আর এই নির্ভরশীলতাই এখন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠেছে। সম্প্রতি বিরোধী দলনেতা ইয়াইর লাপিদ বলেছেন, নেতানিয়াহু সরকারকে হটানো না গেলে ইসরায়েলের বৈদেশিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট অভিযোগ করেছেন, নেতানিয়াহুর ভুল পদক্ষেপই ট্রাম্পকে ইরানের সাথে এককভাবে চুক্তি করতে বাধ্য করেছে। এমন পরিস্থিতিতে এটা বলার অপেক্ষা রাখে না, ইসরায়েল আজ তার ইতিহাসের অন্যতম জটিল কূটনৈতিক সংকটের মুখে। ট্রাম্প প্রশাসনের কঠোর মনোভাব, মার্কিন জনমতের পরিবর্তন এবং ইরানের সাথে সম্ভাব্য চুক্তি, এই তিনটি বিষয় ইসরায়েলের ভবিষ্যৎ দিশা নির্ধারণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। ইসরায়েলি হামলায় পুরোপুরি বিধ্বস্ত লেবাননের দক্ষিণাঞ্চল। তারপরও নিজেদের সেই ভাঙা ঘর বাড়িতে ফিরে গিয়েছেন সেখানকার বাসিন্দারা। বিশেষ করে যুদ্ধ থেমে যাওয়ায় উপকূলীয় শহর তায়ারের সমুদ্র সৈকতে খেলায় মেতে উঠেছে শিশুরা, সাথে পরিবারের সদস্যরাও। ধীরে হলেও স্বাভাবিক হয়ে উঠছে দক্ষিণ লেবাননের জনজীবন। বিস্তারিত জানাচ্ছেন পেনুকা সুলতানা। দক্ষিণ লেবাননের উপকূলীয় শহর তায়ারের সমুদ্র তীর। একটু প্রশান্তির আশায় পরিবার পরিজন নিয়ে সেখানে জড়ো হয়েছেন বাসিন্দারা। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে নিশ্চিন্ত মনে খেলে বেড়াচ্ছে শিশুরা। مطاعم فاتحة والقهاوي مليانة وبالليل في عالم كتير عادي طبيعي بس بيبقى انه اذا واحد صور انه مبين في دمار صراحة ইসরায়েল লেবাননের মধ্যে যুদ্ধের তীব্রতা কমে আসায় ধীরে ধীরে নিজ আবাসে ফিরে আসছেন দক্ষিণ লেবাননের লাখ লাখ বাসিন্দা। তবে উপকূল থেকে দূরে মাসের পর মাস নির্বাসন শেষে বাড়ি ফেরা মানুষদের কঠিন এক বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। كله رايح والاغراض كلها رايحة نظفت وظبطت جبت انا وجبت شيء قريبه يعني للبيت وقعدت انا ومرته واولادي بالاوضه. عندنا محل كله احترق، انا عندي هون محل مستودع عن بحار كل الشبك هون كله احترق وهي مثل ما شايفين انتم.
অবশ্য ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাতের হুমকি আবারও মাথাচাড়া দিয়ে উঠলে শহরগুলোর পুনর্গঠন কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তবুও থেমে নেই তাদের জীবন। দক্ষিণ লেবাননের নিজ ভূমিতে ফিরে ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর পরিষ্কার করছেন তারা, পুনরায় ব্যবসা বাণিজ্য চালু করছেন এবং যুদ্ধে বিধ্বস্ত দৈনন্দিন জীবনযাত্রা পুনর্গঠনের চেষ্টা করছেন। তবুও অনেকের কাছে স্বাভাবিকতার অর্থ হলো সবসময় সুটকেস গুছিয়ে রাখা, খবরের ওপর একনিষ্ঠভাবে নজর রাখা এবং বাড়ি থেকে খুব বেশি দূরে না যাওয়া। লেবাননের সরকারের তথ্য অনুযায়ী চলমান সংঘাত ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে আরও 6 লাখ মানুষ গৃহহীন হয়েছেন। যেসব পরিবারের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে তাদের অনেকেই এখন স্কুল কিংবা ভাড়া বাড়িতে বসবাস করছেন। এছাড়াও গেল মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছে 90,000-এর বেশি ঘরবাড়ি, নিহত হয়েছেন 4,000-এর বেশি মানুষ। পেনিকা সুলতানা, এখন বিশ্ব। শেষ করছে এখন সকালে এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।